নমস্কার, একিবি টিভি প্রাইম নিউজে আপনারা স্বাগত। আমি সুমিতা আপনাদের সঙ্গে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ভারতে। গত সোমবার ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এআই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো থেকে শুরু করে বিল গেটস, গুগলের সিইও সুন্দর পিচাই, ওপেন এআই এর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান সহ একাধিক কৃত্রিম মেধার সঙ্গে যুক্ত সংস্থার সিইওরা। 6 দিনের এই সম্মেলন শুরু হয়েছে গত সোমবার থেকে। বৃহস্পতিবার থেকে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়েছে। এই সম্মেলনের থিম রাখা হয়েছে সর্বজন হিতায় সর্বজন সুখায়। এ নিয়ে চতুর্থবার এই আন্তর্জাতিক এআই সামিট হচ্ছে। এর আগে 2023 সালে ব্রিটেনে, 2024 সালে দক্ষিণ কোরিয়ায় ও 2025 সালে ফ্রান্সে অনুষ্ঠিত হয় এআই সামিট। এটা বিশ্বের সব থেকে বড় এআই সামিট হতে চলেছে। 500-এরও বেশি গ্লোবাল এআই লিডার উপস্থিত হয়েছেন এই সম্মেলনে। সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে বলেন, গোটা বিশ্বের মধ্যে ভারত হচ্ছে সবচেয়ে বড় যুব আবাদী দেশ, সবচেয়ে বড় টেক ট্যালেন্টের কেন্দ্র হলো ভারত। ভারত নতুন প্রযুক্তি বানায়, আবার সেটাকে অভূতপূর্বভাবে দ্রুততার সঙ্গে আপন করে নেওয়ার ক্ষমতাও রাখে বলে তিনি জানান। भारत के साथ ही पूरे ग्लोबल साउथ के लिए गर्व का विषय है। इस समिट में एआई जगत के हुज हू यहां पर मौजूद है। दुनिया के 100 से ज्यादा देशों का रिप्रेजेंटेशन, दुनिया के कोने कोने से यहां आए महानुभाव इसकी सफलता को नई ऊंचाई पर ले जा रहे हैं। ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশন আগামী 13 মার্চ থেকে শুরু হবে। প্রথা অনুযায়ী ইংরেজি বছরের প্রথম অধিবেশন রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে। অধিবেশনে রাজ্য সরকার 2026-27 অর্থ বছরে বাজেট পেশ করবে। 13তম ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশন আগামী 13 মার্চ থেকে শুরু হওয়ার বিষয়ে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালুর পক্ষ থেকে ত্রিপুরা বিধানসভার সচিব এ.কে নাথ এই বিজ্ঞপ্তি জারি করেছেন। এদিকে আসন্ন বাজেট অধিবেশনকে সামনে রেখে গত বাজেট বক্তৃতায় ঘোষিত বিভিন্ন প্রকল্প ও প্রতিশ্রুতির বাস্তবায়ন খতিয়ে দেখতে সচিবালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি জানান, সচিবালয়ে তাঁর দপ্তরে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। সেখানে 2025-26 অর্থবর্ষের বাজেট বক্তৃতায় ঘোষিত নানা পদক্ষেপের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আগরতলা পুর নিগমের 32 নম্বর ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পর্কিত বিষয় নিয়ে বৃহস্পতিবার এক বৈঠক অনুষ্ঠিত হয়। যে কাজগুলি বাকি রয়েছে, খুব দ্রুততার সাথে বাকি কাজগুলো আরো কিভাবে করা যায় সে সম্পর্কে বৈঠকে আলোচনা করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, এটি আমাদের নিয়মিত রুটিন সফর। নিয়মিতভাবে বিভিন্ন ওয়ার্ডে কি কি কাজ হচ্ছে, কাজের অগ্রগতি ও প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে আমরা বিভিন্ন সময় ভিজিট করি। সেই অনুসারে বৃহস্পতিবার 32 নম্বর ওয়ার্ড অফিসে এসে এলাকার নাগরিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে। পাশাপাশি আমাদের আধিকারিকদের সঙ্গে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পর্কিত বিষয়ে আলাপ আলোচনা করেছে বলে তিনি জানান। রুটিন সফর। আমরা নিয়মিতভাবে বিভিন্ন ওয়ার্ডে কী কী কাজ হচ্ছে, কাজের অগ্রগতি এবং প্রয়োজনীয়তা করে জোর দিয়ে আমরা বিভিন্ন সময় ওয়ার্ডগুলি ভিজিট করি। আজকে হঠাৎই আমাদের এটা পরিকল্পনা ছিল না, তো হঠাৎ আমরা অফিসে এসেছি। তো এসে আমাদের এলাকার যারা নাগরিক আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এবং আমাদের আধিকারিকরা, কমিশনার সাহেব আছেন, আইএস অফিসার উনিও আছেন, ডেপুটি কমিশনার, ইস্টার্ন কমিশনার সেন্ট্রাল জোন এবং সুপার ইঞ্জিনিয়ার সহ আমাদের আধিকারিকদের সঙ্গে আমরা আলোচনা করেছি। পাশাপাশি এলাকার যিনি মণ্ডল সভাপতি এবং প্রাক্তন মণ্ডল সভাপতি সহ এলাকার যারা নাগরিক তাদের যে সমস্যা সে সম্বন্ধে আলোচনা হয়েছে বিভিন্নভাবে এবং কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মূলত নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।
বিরতির পর সবাইকে স্বাগত। চলে যাচ্ছে পরের খবরে। জাতীয় নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 16 মার্চ 10 রাজ্যের 37টি রাজ্যসভা আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনের পরই বদলে যেতে পারে রাজ্যসভার যাবতীয় অঙ্ক। সংসদের উচ্চকক্ষে একক সংখ্যাগরিষ্ঠতার আরো কাছে চলে যেতে পারে বিজেপি। এর ফলে জোট হিসেবে এনডিএর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। বুধবার জাতীয় নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যসভার আসনগুলিতে মনোনয়ন জমা দেওয়া শেষ দিন আগামী 5 মার্চ, প্রত্যাহারের সময়সীমা 9 মার্চ। এরপর আগামী 16 মার্চ হবে ভোট গ্রহণ এবং ওই দিনে বিকেল 5টায় হবে নির্বাচনের ফলাফল ঘোষণা। যে 10 রাজ্যে 37টি আসনে নির্বাচন হবে সেগুলি হলো মহারাষ্ট্র, উড়িষ্যা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অসম, বিহার, ছত্তিশগড়, হিমাচল, তেলেঙ্গানা ও হরিয়ানা। এই রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্রে 2020 সালে বিজেপির চেয়ে বেশি আসন পেয়েছিল বিরোধী জোট। এবার পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে। অন্তত 5 আসনের জয় কার্যত নিশ্চিত বিজেপি জোটের। 6ষ্ঠ আসনও জিততে পারে তারা। উড়িষ্যার 4 আসনের মধ্যে বেশিরভাগ জিততে চলেছে বিজেপি। তামিলনাড়ুতে অবশ্য ইন্ডিয়া জোটেরই দাপট থাকবে। পশ্চিম বাংলাতেও দাপট থাকবে তৃণমূলের। 5টির মধ্যে 4 আসন কার্যত নিশ্চিত রাজ্যের শাসক দলের। অসমেও বিজেপি 3 আসনের মধ্যে অন্তত 2টি জিততে চলেছে। বিহারে 5 আসনের দাপট থাকবে এনডিএ জোটের। 4 আসন নিশ্চিত। 5মটিও দখল করার চেষ্টা করতে পারে গেরুয়া শিবির। ছত্তিশগড় ও হরিয়ানাতেও দাপট থাকবে গেরুয়া শিবিরের। হিমাচল ও তেলেঙ্গানায় কংগ্রেসের দখলে যাবে আসনগুলি। এখন প্রশ্ন হলো, এর ফলে রাজ্যসভার সমীকরণ বদলাবে কি? 245 আসনের মধ্যে এই মুহূর্তে বিজেপির হাতে রয়েছে 103 জন সাংসদ। এনডিএর সম্মিলিত আসন সংখ্যা 133, যা ম্যাজিক ফিগারের চেয়ে কিছুটা হলেও বেশি। তবে এবারে ভোটের পর এই সংখ্যাটা আরো অনেকটাই বাড়বে বলে আশা গেরুয়া শিবিরের। এই 37 আসনের ফল প্রকাশের পর এনডিএ সার্বিকভাবে 140 আসনে চলে যেতে পারে। এবার বিজেপি একাই 110-এর কাছাকাছি চলে যেতে পারে। এই বছরের শেষের দিকে আরো 34 আসনে নির্বাচন হওয়ার কথা। সেই সময় বিজেপির সংখ্যাটা বেড়ে 115 পর্যন্ত উঠে যেতে পারে। সার্বিকভাবে 150 ছুঁয়ে ফেলতে পারে এনডিএ। এদিকে কংগ্রেস সহ বিরোধীদের অবস্থা সংকটজনক। এই মুহূর্তে বিরোধী শিবিরের সাংসদ সংখ্যা 79। এর মধ্যে 27টি কংগ্রেসের, তৃণমূলের 12 এবং বিজেপির 10 আসন রয়েছে। ব্যুরো রিপোর্ট, একিভি টিভি। নির্বাচনের প্রাক্কালে ঢালাও ভাতা বৃদ্ধির ইঙ্গিত। কোন রকম সরকারি ঘোষণা ছাড়াই রাজ্যবাসীর অ্যাকাউন্টে ঢুকছে সরকারি টাকা। ভোটমুখী তামিলনাড়ুর খয়রাতির সংস্কৃতিকে তুলে ধরা করল দেশের সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত প্রশ্ন তুলেছেন, আমজনতার মুখের সামনে এভাবে সমস্ত কিছু বিনামূল্যে তুলে ধরলে দেশে কি সংস্কৃতি তৈরি হবে? প্রসঙ্গত কেবল তামিলনাড়ু নয়, দেশের একাধিক রাজ্যেই রয়েছে এমন নানা জনমুখী প্রকল্প। তামিলনাড়ু পাওয়ার ডিস্ট্রিবিউশন কর্পোরেশনের আবেদনের শুনানি ছিল বৃহস্পতিবার। সেই আবেদনের প্রেক্ষিতে তামিলনাড়ুকে তীব্র ভর্ৎসনা করলেন প্রধান বিচারপতি। বিচারপতির তোপ, দেশ জুড়ে কি সংস্কৃতি তৈরি করছেন আপনারা? ধরে নিলাম আপনারা জনতার পাশে থাকতে চান, তাদের জন্য উন্নয়নমূলক প্রকল্প চান। যাদের পক্ষে বিদ্যুতের বিল মেটানো সম্ভব নয় তাদের জন্য প্রকল্প হতেই পারে, কিন্তু কাদের বিল মেটানোর ক্ষমতা রয়েছে আর কাদের নেই সেই বিভাজনটা স্পষ্ট না করে আপনারা বিনামূল্যে বিদ্যুৎ বন্টন শুরু করে দিলেন। 20 ফেব্রুয়ারি শুক্রবার পূর্বোত্তর ও উত্তরাঞ্চলের প্রতিনিধিদের অংশগ্রহণে যৌথ আঞ্চলিক রাজ্য ভাষা সম্মেলন অনুষ্ঠিত হবে ত্রিপুরা রাজ্যে। কেন্দ্র সরকারের প্রশাসনিক কাজে হিন্দির ক্রমবর্ধমান প্রয়োগ ও রাজভাষা নীতির বাস্তবায়ন পর্যালোচনার লক্ষ্যে আগরতলা হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত ইংরেজির দাসত্বের শিকল ছিঁড়ে বেরিয়ে আসার লক্ষ্যে হিন্দি সহ আঞ্চলিক ভাষায় জোর দেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। বৃহস্পতিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাজভাষা বিভাগের সচিব অনসলি আরজু। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, সংবিধান অনুযায়ী কেন্দ্রের রাজভাষা হিন্দি এবং লিপি দেবনাগরী। এই নীতির কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে 1975 সালের 26শে জুন স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রাজভাষা বিভাগ একটি স্বতন্ত্র দপ্তর হিসেবে প্রতিষ্ঠিত হয়। প্রতি অর্থ বছরে বিভাগ 4টি আঞ্চলিক সম্মেলনের আয়োজন করে, যাতে বিভিন্ন অঞ্চলের রাজভাষা নীতির অগ্রগতি মূল্যায়ন করা যায়। আগরতলায় দ্বিতীয় এই যৌথ সম্মেলনে পূর্বোত্তর ও উত্তরাঞ্চলের প্রতিনিধিরা অংশ নেবেন। 20 ফেব্রুয়ারি দুপুর 2টায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে সম্মেলনের উদ্বোধন হবে। And now the conferences that we hold tomorrow also, it is going to be a house full. In Gandhinagar we had the last conference where 10,000 officers attended. So this is the way we propose to move, and Tripura
been a wonderful, stop in our, not stop, what should I say, destination in our journey. The journey will continue. Tripura is very beautiful and its culture is very unique. It has so many good places to visit. So in fact I have requested Chief Secretary yesterday that you should advertise more perhaps. Puna Koti and Chal Mahal and other and people are so nice and it is so neat and clean. No pollution. I mean, it's beautiful. So I thank the state administration once again, and it is the support that we have received from the state administration is marvelous. So I want to place on record my thanks to the Chief Secretary and his very able team for all the facilitations that they have given to us, and we feel like we are in our home only. দক্ষিণ জয়পুর এলাকায় উদ্বাস্তুদের সাময়িক আশ্রয়ের সংকটজনক পরিস্থিতি দেখা দিয়েছে। যে জমিতে গিয়ে তারা সাময়িকভাবে থাকতে শুরু করেছে, এতে একদিকে যেমন তারা সমস্যায় পড়েছেন, তেমনি স্থানীয় এলাকাবাসী উদ্বাস্তুদের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানাতে শুরু করেছে। আবার এই জমিতে দীর্ঘ বছর যাবৎ চাষাবাদ করে আসা গরিব চাষী আব্দুল সেমেদ ও তার পরিবারের সদস্যরাও পড়েছেন মহা সমস্যায়। উদ্বাস্তুদের সমস্যা নিয়ে ফের উত্তপ্ত জয়পুর এলাকা। সরকারি জমিতে হঠাৎ করে বুধবার থেকে উদ্বাস্তু উচ্ছেদকৃত পরিবারগুলো গিয়ে কোনো অনুমতি ছাড়াই খালি জায়গায় গিয়ে থাকতে শুরু করেছে বলে স্থানীয় সূত্রের খবর। এমনকি উদ্বাস্তু পরিবারের লোকেরাও স্বীকার করেছে যে তাদেরকে এই জায়গায় থাকার জন্য সরকার থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। তারা শুধু মৌখিকভাবে স্থানীয় নেতৃত্ব প্রশাসনকে জানিয়েছে ব্যাপারে। এমনকি স্থানীয় থানায়ও তারা বিষয়টি জানিয়েছে। পুলিশ প্রশাসন থেকে বুধবার রাত্রিতেও এই জায়গায় টহল দেওয়া হয়েছিল বলে জানায় উদ্বাস্তু পরিবারের লোকেরা। কিন্তু তাদের একটাই সমস্যা, যে জায়গায় বুধবার থেকে তারা তাঁবু টাঙিয়ে থাকতে শুরু করেছে। অভিযোগ, সরকারি নোটিশ টাঙানো থাকলেও এই জায়গায় আবার বৃহস্পতিবার ট্রাক্টর চালিয়ে চাষাবাদের প্রস্তুতি নেওয়া শুরু করেছে স্থানীয়রা। এতে উদ্বাস্তু পরিবারের সদস্যরা ফের সমস্যায় পড়েছেন। তাদের বক্তব্য, সরকার থেকে তাদের থাকার ব্যবস্থা করার কথা বললেও এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারা তাদের সন্তানদের নিয়ে এই পরীক্ষার সময়ও পড়েছে মহা সমস্যায়। তারা বিষয়টি ফের প্রশাসনের গোচরে নিয়েছেন বলে জানান তারা। আব্দুল সেমেদ মিয়া, হ্যাঁ, তাই নিয়ে 45 বছর ধরে জায়গাটা কইরা খাইতেছে, কিন্তু কিনা রাখছে সুকুমার নাথ দেব বাড়ি ওইতর পাশের 10 খাতের পর ওই তানের বাড়ি। তাই নিয়ে আমরা দীর্ঘদিন যাবত কইছে আমার বাবুরে কাগজ করে দিব কইরা দেওয়ার পরে তারা এই পর্যন্ত আমরা জানি না এটা যে ঘাসের জায়গা, আমরা তানের অপেক্ষা রয়েছি। তো ওখানে তারা হঠাৎ করে নতুন ফিরার বয়ে কইতাছে জায়গাটা গভর্নমেন্টের নিচে, কিন্তু আমরা সঙ্গে কথাও কইছে না বা আমরা লোকে পরামর্শ করছে না, আমরা নোটিশও দিছে না। তাইলে এই কথা কোয়ার পরে তারা রাস্তার কিনারের মানুষ যখন উঠাই দিছে, তারা এখন এর মধ্যে দখল করছে। তো আমাদের ক্ষেত কেন তারা দখল করবে? তারা যে রাস্তার কিনারে যে পাশের লোকটি আছে, তারা কি গভর্নমেন্টে ওই জায়গাটা দিছে না? দিছে না, তারা দিছে না। আমরা শুধু গভর্নমেন্টের কোনো কথাও কইছে না। তাহলে আমরা জমিন আমরা এখন চাষবাস করতে আছি, যদি দরকার পড়ে গভর্নমেন্টে আমরা শুধু কথা কয়ে 100 বার লোক আমরা দিতে রাখি, কিন্তু আমরা কেন দেবো? আমরা তো গরিব মানুষ, আমরা তো জমিটা দরকার, এটা আমরা দান করে খাই। আপনারা এই গোটি তাবু টাঙ্গাইছে, তাদের কি গভর্নমেন্ট না তারা দিছে না। তারা রাস্তার কিনার থেকে আয়া এখানে বসে কইতাছে আমরা এটা সরকারি জায়গা, আমরা এখানে তারা এই কথা জোর জবরদস্তি করতেছে। অপরদিকে যে জায়গায় উদ্বাস্তু পরিবারের সদস্যরা গিয়ে তাঁবু টাঙিয়ে থাকতে শুরু করেছে, সেই জায়গাটি আবার স্থানীয় আব্দুল সেমেদ মিয়া স্থানীয় সুকুমার দেবনাথের কাছ থেকে প্রায় 40 বছর আগে 1.5 লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছে বলে জানায় আব্দুল সেমেদের কন্যা ঝুমা বেগম। তিনি জানিয়েছেন, স্থানীয় সুকুমার দেবনাথ তার বাবাকে প্রায় 1 কানি জায়গা ক্রয় করার সময় জায়গার দাগ নম্বর সহ একটি কাগজ দিয়েছিলেন এবং বলেছিলেন
পরে তার বাবার নামে এই জায়গার কাগজ করে দেবেন, কিন্তু তিনি এখনো সেই জায়গা তার বাবার নামে করে দেননি। এই ব্যাপারটি আবার এলাকাবাসী এবং স্থানীয় সুকুমার দেবনাথের পরিবারের সদস্যরা স্বীকারও করেছেন বলে জানান তিনি এদিন এমনটাও জানান তার বাবাই দীর্ঘ বছর যাবত এই কৃষি জমিতে চাষবাস করে তাদের পরিবারের সদস্যদের লালন পালন করে আসছেন, কিন্তু তারা এই নোটিশ দেখে পরে জানতে পেরেছে এই জায়গা সরকারের দখলে আছে। তবে প্রশাসনের পক্ষ থেকে তাদের এই বিষয়ে কোনো নোটিশ কিংবা সরকারিভাবে জানানো হয়নি বলে জানান তিনি এদিন এমনটাও জানান প্রশাসনের পক্ষ থেকে যদি তাদের বলা হয় তবে তারা এই জমি প্রশাসনের কাছে দিতেও প্রস্তুত, কিন্তু যে কৃষি জমি তার বাবা ক্রয় করেছে এবং যে কৃষি জমিতে চাষাবাদ করে তাদের পরিবারের সদস্যরা তাদের দিন গুজরান করে, কিভাবে এতে উদ্বাস্তুরা এসে জোরপূর্বক থাকতে শুরু করেছে এই প্রশ্ন তোলেন তিনি। এতে তারাও মহা সমস্যায় পড়েছে। সরকারিভাবে আপনারা কি জায়গাটা অ্যালট করা হইছে? না, আমরা জায়গাটা অ্যালট করেছি না, আমরা আইছি, আমরা কইতে করব, আমরা আশ্বাস দিছে আমরা করব। কে আশ্বাস দিছে কেডা? আমরা ডিএম স্যার আশ্বাস দিয়েছে, আমরা এমএলএ স্যার মেয়র কালকে আমরা কই আইছি, এসডিএম ডিসিএম এবার ডিএম তারপরে আমরা মেয়র স্যার সবার কাছে আমরা জানাই আমরা আইছি এবং পুলিশ প্রশাসনের কাগজ দিয়েছি আমরা যেমন পুলিশ প্রশাসন দেয়, কিন্তু রাত্রে আমরা পুলিশ প্রশাসন দিয়েছে। এই বাচ্চাটি লইয়া এনে থাকছে, কিছু বাচ্চা পরীক্ষা দিতে গেছে। আমার মায়ের এদিকে এলাকাবাসীও জানান হঠাৎ করে উদ্বাস্তুদের এখানে এসে থাকায় তারাও বিশেষ করে নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এই অবস্থায় একদিকে যেমন উদ্বাস্তু উচ্ছেদকৃত পরিবারগুলো সমস্যায় পড়েছে, তেমনি যে জমিতে চাষাবাদ করে গরিব চাষি আব্দুল শেমেদ তার পরিবার লালন পালন করছে, তিনিও তার পরিবারের সদস্যরাও পড়েছেন মহা সমস্যায়। প্রশাসন এখন মানবিকতার দিক থেকে এই উভয় সমস্যা কিভাবে সমাধান করে সেদিকে তাকিয়ে এলাকাবাসী এবং উভয় পক্ষ। ব্যুরো রিপোর্ট, একিভি টিভি। আবার নেশা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেল পূর্ব থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে 18 কেজি শুকনো গাঁজা সহ দুজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় 90,000 টাকা হবে। বৃহস্পতিবার এ ব্যাপারে পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ জানান, রাজধানীর কলেজটিলা এলাকা দিয়ে গাঁজা পাচারের নির্দিষ্ট খবরের ভিত্তিতে বিজয় অ্যাপার্টমেন্ট সংলগ্ন এলাকায় নাকা চেকিং শুরু করে পুলিশ। সেই সময় যোগেন্দ্রনগর রেল স্টেশনের দিকে যাওয়ার পথে একটি সন্দেহভাজন টমটমকে আটক করা হয়। টমটমে তল্লাশি চালিয়ে 18 কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি দুটি মোবাইল ফোন ও একটি টমটম বাজেয়াপ্ত করা হয়েছে। আটককৃত দুই ব্যক্তির বিরুদ্ধে এনডিপিএস আইনের নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদের পুলিশ রিমান্ড চেয়ে বৃহস্পতিবার আদালতে তোলা হয় বলে তিনি জানান। গতকালকে বিকাল 3:30 নাগাদে আমার কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে একটা টমটমে কিছু এনডিপিএস আইটেম নিয়ে যোগেন্দ্রনগর উদ্দেশ্যে রেল স্টেশনের উদ্দেশ্যে যাবে। এই খবরের ভিত্তিতে আমি আমার খবরটা আমার অথরিটিকে ইনফর্ম করেছি এবং আমি আমার সাব ইন্সপেক্টর সমরেশ চাকমাকে এন্ডোর্স করেছি এই ব্যাপারটা ভেরিফাই করার জন্য। তো অ্যাকর্ডিংলি আমি সাব ইন্সপেক্টর সমরেশ চাকমা এবং থানার অন্যান্য অফিসার টিএসএফ স্টাফ তারা বিভিন্ন জায়গাতে অ্যাম্বুশ করা হয়েছে ফাইনালি আমরা টমটমটাকে ডিটেন করেছি যে কলেজটা ল কলেজের সামনে দিয়ে যে রাস্তাটা গিয়েছে এই বিজয় অ্যাপার্টমেন্টের দিকে, ওই রাস্তার মাঝখানে আমরা টমটমকে ডিটেন করেছি। অ্যাকর্ডিংলি আমরা ওই ইয়েটাতে সার্চ করে দেখেছি ওখানে দুটো ব্যাগ ছিল, একটা ব্লু কালার একটা ব্ল্যাক কালার। দুটো ব্যাগের মধ্যে আমরা টোটাল গাঁজা পেয়েছি, গাঁজা প্যাকেট করুন বিভিন্ন সাইজের গাঁজার প্যাকেট। তো টোটালি আমরা যে ওয়েট করেছি এটাতে বেরিয়েছে 18 কেজি গাঁজা। তো অ্যাকর্ডিংলি আমরা ওদেরকে ডিটেন করেছি, দুজন টমটম চালক এবং যার সাথে ব্যাগ ছিল দুজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং সেই 18 কেজি গাঁজা আমরা সিজ করেছি। একটা অটোমেটিক স্পেসিফিক কেস রেজিস্ট্রেশন করেছি আমাদের সাব ইন্সপেক্টর শ্যামল দেবনাথ, ওসি কয়েকটি আউটপোস্ট কেস ইনভেস্টিগেশন করেছে। দুজন 21কে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি। 3 দিনের জন্য আমরা পুলিশ রিমান্ড দিয়েছি। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এরই অংশ হিসেবে জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোয়াইফাং বাজারে এক বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা সংগঠিত করে তিপ্রামাথা। বৃহস্পতিবার এই প্রচার মিছিল কোয়াইফাং বাজারের বিভিন্ন জনপদ পরিক্রমা শেষে কোয়াইফাং বাজার প্রাঙ্গণে এক জনসভায় মিলিত হয়।
সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র রাজস্ব দেববর্মা। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি সহ অন্যান্য বক্তারা বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। তারা জনগণকে আঞ্চলিক শক্তিকে সমর্থন করার আহ্বান করেন। বক্তারা দাবি করেন, প্রদ্যুৎ কিশোর দেববর্মার নেতৃত্বে আসন্ন 26-এ এডিসি নির্বাচনে 26 বীরচন্দ্র কলসি কেন্দ্রের তিপ্রাপথার প্রার্থী জয়ী হবেন বলে তারা আশাবাদী। অবস্থা 12টায় বেজে গেছে বন্ধুগণ, তাই আমরা বলছি আপনারা আকাশে আকাশে কথা বলছে এই কিউ হলো আপনার কিউ আজকে দিনে দাঁড়িয়ে আমরা বলছি আকাশের মধ্যে আমরা তো আকাশটা বলবো না, দুই একটা আমরা হাতে রেখে আমরা বলছি আজকের দিনে ভারতের নেতৃত্বে 2026 সাল এই সাধারণ নির্বাচনে আমরা গণতান্ত্রিক পরিবেশে লড়াই করে আকাশের মধ্যে 25টা আসন নিয়ে পুনরায় আমরা ক্ষমতায় দখল করব। বন্ধুগণ, শুধু তাই নয়, আমরা 2023 সালের নির্বাচনে আমরা বুঝতে পেরেছি কিভাবে খেললে আগামী দিন এই রাজ্যের বিধানসভায় রামপুর সরকার নিয়ে এবং আমাদের তীব্রতা মুখ্যমন্ত্রী আসন দখল করতে পারে সেটাও আমরা বুঝতে পেরেছি। আবারও নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একিবি টিভির পর্দায়। বিরতির পর চলে যাচ্ছি পরের খবরে। দুই বিধায়ককে গ্রেপ্তারের দাবিতে এবার মাঠে নামলো ঊনকোটি জেলার সাংবাদিকরা। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার দুপুরে ঊনকোটি জেলা মিডিয়া ফোরামের উদ্যোগে রাজ্য পুলিশের মহানির্দেশকের উদ্দেশ্যে জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করেন সাংবাদিকরা। দুই বিধায়ক রামপ্রসাদ পাল এবং বিধায়ক রঞ্জিত দেববর্মাকে গ্রেপ্তারের দাবিতে সরব হল ঊনকোটি জেলার সাংবাদিকরা। প্রকাশ্য রাজপথে দুই বিধায়ককে গ্রেপ্তারের জন্য স্লোগান দেন সাংবাদিকরা। বৃহস্পতিবার দুপুরে ঊনকোটি জেলা মিডিয়া ফোরামের পক্ষ থেকে রাজ্য পুলিশের মহানির্দেশকের উদ্দেশ্যে জেলার পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করেন সাংবাদিকরা। ডেপুটেশন প্রদানের পূর্বে ঊনকোটি জেলার কৈলাসহর এবং কুমারঘাটের সাংবাদিকরা জেলা পুলিশ সুপারের অফিসের সামনে একত্রিত হয়ে ঊনকোটি জেলা মিডিয়া ফোরামের পক্ষ থেকে প্রকাশ্য রাজপথে স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। দুই অভিযুক্ত বিধায়ককে গ্রেপ্তারের দাবিতে ফ্ল্যাক্স দিয়ে মিছিল করে জেলা পুলিশ সুপারের অফিসের ভেতরে প্রবেশ করেন সাংবাদিকরা। ঊনকোটি জেলার পুলিশ সুপার সুধার্নিকা আরের হাতে ডেপুটেশন পত্র তুলে দেন সাংবাদিকরা। ডেপুটেশন উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা মিডিয়া ফোরামের নেতৃত্ব তথা সাংবাদিক মোহাম্মদ জামাল উদ্দিন, দেবাশিস দত্ত, অয়ন মজুমদার, প্রিয়তোষ দাস, আজির মিয়া ও আব্দুল সোফান সহ অনেকে। ডেপুটেশন শেষে সাংবাদিক দেবাশিস দত্ত জানান, সাম্প্রতিককালে রাজ্যের দুই বিধায়ক রামপ্রসাদ পাল এবং রঞ্জিত দেববর্মা সামাজিক মাধ্যমে রাজ্যের দুই বরিষ্ঠ এডিটর তথা সিনিয়র দুই সাংবাদিক সানিক দেবরা এবং প্রণব সরকারকে নিয়ে অপপ্রচার ও কুৎসা রটাচ্ছে। তাদেরকে নিয়ে বিশ্রী ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এটা কোনো অবস্থাতেই ঊনকোটি জেলা মিডিয়া ফোরাম মেনে নিতে পারছে না। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো বরিষ্ঠ দুই সাংবাদিক সানিক দেবরা এবং প্রণব সরকার এসব ঘটনার পর পুলিশের কাছে লিখিত অভিযোগ করার পরে পুলিশ প্রথমে মামলাটি রেজিস্ট্রি করেনি। পরবর্তী সময়ে সাংবাদিকদের চাপে পড়ে পুলিশ সাংবাদিক সানিক দেবরায়ের দেওয়া মামলাটি রেজিস্ট্রি করলেও আজ অব্দি পুলিশ সাংবাদিক প্রণব সরকারের দেওয়া মামলাটি রেজিস্ট্রি করছে না। পুলিশের এই ভূমিকায় ঊনকোটি জেলা মিডিয়া ফোরামের সদস্যরা তথা ঊনকোটি জেলার সাংবাদিকরা প্রচন্ড ক্ষুব্ধ বলে তিনি জানান। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের পবিত্র বিধানসভার দুই সদস্য বিধায়ক রামপ্রসাদ পাল এবং বিধায়ক রঞ্জিত দেববর্মা আমাদের রাজ্যের দুই বরিষ্ঠ সাংবাদিক তথা দুইজন বরিষ্ঠ সম্পাদক সানিক দেবরায় এবং বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকারকে নিয়ে বিভিন্ন অপপ্রচার এবং কুৎসা রটানো হচ্ছে এবং ওনারা দুজন ফেসবুকে যেভাবে আমাদের বরিষ্ঠ দুই সাংবাদিক প্রণব সরকার এবং সানিক দেবরায়ের নামে মিথ্যা কথা সমাজের মধ্যে ছড়ানো হচ্ছে, এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমাদের সাংবাদিক তথা সম্পাদক আজকের পরিবারের এডিটর প্রণব সরকারের বাসভবনের সামনে গিয়ে যেভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে
এবং লাল চিহ্ন দিয়ে, ওনার ছবিতে লাল চিহ্ন দিয়ে, ক্রস চিহ্ন দিয়ে ওনাকে প্রাণনাশের যে হুমকি দেখানো হচ্ছে, তাতে আমরা ভীষণ চিন্তিত। আমরা এই বিষয় নিয়ে আমরা বসে থাকতে পারি না। আমরা ঊনকোটি জেলা মিডিয়া ফোরামের পক্ষ থেকে আজ আমরা ডিজিপির উদ্দেশ্যে ঊনকোটি জেলার এসপি সুধাম্বিকা আর মহোদয়ের নিকট আমরা ডেপুটেশন প্রদান করেছি। আমাদের মূল দাবিটা হলো অবিলম্বে দুই অভিযুক্তকে, অর্থাৎ বিধায়ক রামপ্রসাদ পাল এবং বিধায়ক রঞ্জিত দেববর্মাকে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। এবং এটা সবচেয়ে পরিতাপের বিষয়, সানিদ দেবরায় যখন উনি লিখিত অভিযোগ করেছেন, পুলিশ মামলা নিতে চায়নি। তারপর সাংবাদিকদের চাপে পড়ে সানিদ দেবরায়ের মামলা পুলিশ রেজিস্ট্রি করলেও এখানে মানে অবিশ্বাস্য হলেও সত্যি, প্রণব সরকার যিনি মামলা করেছেন উনি 6 থেকে 7 বার অভিযোগ করেছেন, লিখিত অভিযোগ করেছেন, কিন্তু আজ পর্যন্ত পুলিশ প্রণব সরকারের মামলাটি রেজিস্ট্রি করেনি। আমরা ডিজিপির কাছে আমরা এই অনুরোধ রাখছি, বা আমাদের ঊনকোটি জেলার মিডিয়া ফোরামের পক্ষ থেকে আমরা এই দাবি রাখছি, অবিলম্বে সাংবাদিক প্রণব সরকার যে মামলা করেছেন মামলাটি রেজিস্ট্রি করে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করে দুই বিধায়ককে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। পুলিশ যদি খুব শীঘ্রই কোনো মানে যথাশীঘ্র যে মানে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আগামী দিনে আমরা বসে থাকবো না। গোটা রাজ্যের সাথে ঊনকোটি জেলায়ও আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্ট মিডিয়া ফোরামের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন করা হবে। পুলিশ অবিলম্বে সাংবাদিক প্রণব সরকারের দেওয়া মামলাটি রেজিস্ট্রি করে দুই বিধায়ক রামপ্রসাদ পাল এবং রঞ্জিত দেববর্মাকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। তা না হলে সারা রাজ্যের সাথে ঊনকোটি জেলাতে ঊনকোটি জেলা মিডিয়া ফোরামের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, একিবি টিভি। বুধবার গভীর রাতে খোয়াইয়ের অফিস বিলাসিত চাম্পাহাওর চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কমপক্ষে 12টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন রাত প্রায় 1:30টা নাগাদ প্রথমে একটি দোকান থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান এলাকাবাসী। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। দোকানগুলি ঘনবসতিপূর্ণ এলাকার পাশাপাশি থাকায় আগুন ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস কর্মীরা। 3টি দমকল ইঞ্জিন এবং পুলিশের জল কামান মিলে আগুন নেভাতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। খবর পেয়ে বৃহস্পতিবার স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার খবরাখবর নেন। প্রাথমিকভাবে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এটা তো অত্যন্ত একটা মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা। এখানে প্রায় 9টি দোকান এখানে পুরা গেছে। এটা এই 9টি দোকান যারা এখানে যাদের ছিল তাদের এটা জীবিকা নির্বাহ করার একটা তাদের একটা রাস্তা ছিল। তো কালকে এখানে কোনো না কোনোভাবে এখানে আগুন লেগে 9টা দোকান এখানে পুরা গেছে। এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। কালকে রাত্রে প্রায় 12:35 আমাকে ফোন করে আমাদের যুব মোর্চার সভাপতি সত্যজিৎ বা সম্ভবত মেলা থেকে আসছিলেন। আমি কালকে রাত্রে খবরটা পাই 12:35 বাজে। আমি ফোন করলাম, আমাকে বললো যে এই একটা ঘটনা হয়েছে, প্রায় এখানে সমস্ত দোকানগুলি সেখানে সমস্ত দোকান আগুন। তারপর পরবর্তী সময়ে দেখলাম আমাদের যে ফায়ার ব্রিগেড থেকে সেখানে দমকল বাহিনী ফায়ার ব্রিগেডের আসলো, কল্যাণপুর থেকে আসলো, সে এখানে আগুনটা এখানে নিয়ন্ত্রণ করেছে। তো এটা কী বলবো, এটা তো মানে অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। এটা কি বলবো, যারা মালিক তারা প্রচণ্ড এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি এখানে যে এডিএম সাহেব আছে ওনার কাছে আমি বলবো যে তাদেরকে কোনো না কোনোভাবে আর্থিকভাবে সহায়তা করা যায় কিনা এটা দেখার। বৃহস্পতিবার বিশালগড় বন আধিকারিকের অফিসের সামনে ধর্নার পর জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি দিলেন ক্ষুব্ধ গাড়ির চালকরা। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ভাইটাল পাচ্ছেন না বিশালগড়ের চালকরা। বৃহস্পতিবার বিশালগড় এসডিএফও অফিসের সামনে শ্রমিকদের ধর্ণা কর্মসূচি। বিগত 6 মাস ধরে বালির ভাইটাল না পেয়ে ক্ষুব্ধ গাড়ি চালকরা এদিন দুপুরে বিশালগড় মহকুমা বন আধিকারিক ঈশান লালের অফিসের সামনে ধর্ণায় বসেন। গাড়ি চালকদের দাবি, তাদের ক্যারিং লাইসেন্স এবং গাড়ির সমস্ত বৈধ কাগজপত্র থাকার পরও তাদেরকে বালির ভাইটাল দিচ্ছে না বিশালগড় এসডিএফও, যার ফলে পরিবার পরিজনদের নিয়ে তারা ভীষণ সমস্যায় পড়েছেন। তারা বহুবার আধিকারিকদের জানিয়েছেন বিষয়টি। আধিকারিকরা বলেছেন 2 মাসের মধ্যে সমস্যা সমাধান করে
দেবেন, কিন্তু তারা সমস্যার সমাধান করেননি। গাড়ি চালক এবং বালির কাজে নিযুক্ত শ্রমিকরা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের কাছে গিয়ে বিষয়টি জানিয়েছেন। তাই বাধ্য হয়ে শেষমেশ বৃহস্পতিবার তারা ধর্নায় বসেন। বন দপ্তর থেকে নাকি তাদেরকে বলা হয়েছে বালির ঘাটগুলোর কাগজপত্রের সমস্যা থাকার কারণে এমনটা হচ্ছে। গাড়ি চালকদের এই বিষয়ে বক্তব্য, আমাদের গাড়ির সমস্ত কাগজপত্র, বৈধ ক্যারিং লাইসেন্স আমাদের রয়েছে। বালির ঘাটের সমস্যা তো আমাদের বিষয় নয়, এটা দপ্তর দেখবে। আমাদেরকে কেন বালির ভাইটাল দিচ্ছে না কর্তৃপক্ষ? আমরা তো পরিবার নিয়ে না খেয়ে মরতে হচ্ছে, পাশাপাশি রয়েছে আমাদের গাড়ির ইনস্টলমেন্ট। সবকিছু মিলিয়ে আমরা মহা সমস্যায় পড়েছি। প্রায় আজকে 6 মাস আমরা যে বালুর গাড়ি 16 বিধানসভার এই যে এখন বর্তমান আমরা এইটুকু তাই নেওয়ার পরের থেকে আমরা প্রায় 2 থেকে 250 ফ্যামিলি বালুর গাড়ির কাজ করে, ড্রাইভার, লেবার, মালিক সহ তারা সবাই ওয়ালে পিঠ ঠেকছে। আজকে থেকে প্রায় 2 মাস আগে একবার এইটুকু ডিস্ট্রিক্ট স্যারের জানানো হয়েছে, তাই 20 দিনের একটা ইয়ে দিছে, অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম আমরাও, তাই 20 দিনের মধ্যে সুরাহা করে দিব কইছে। কোনো আমরা প্রতিশ্রুতির মূলে কিচ্ছুই পাইছি না। তার মূলে আজকে আমরা আবার এইটুকু স্যার এবং ডিস্ট্রিক্ট স্যারের কাছে আইছিলাম, তাও আমরা কোনো পাত্তা পাইছি না। এই করতে করতে আজকে বিগত কয়েকদিন ধরে না আমরা ভাইটল দিতে আছে, না আমরা বালু দিতে আছে, আমরা ড্রাইভার, লেবার সহ আমরা সবাই একদম মানে ওয়ালে পিঠ ঠেকছে। তাই আমরা আজকে সবাই একত্র হয়েছি যাতে আমরা যেই প্রবলেমটা আমাদের যেই মাননীয় মুখ্যমন্ত্রী আছে তাই যাতে এটা দেখে, আর প্রতি সপ্তাহে যেহেতু আমরা ভাইটল পাই, আমরা যে 200-250 ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা নিয়ে যেতে আমরা সুন্দর করে আমরা চলতে পারি। এই সমস্যার সমাধান না হলে আমরা আগামী শনিবার গাড়ির চালক এবং বালির ঘাটের শ্রমিক প্রায় 400 পরিবারের সবাই মিলে জাতীয় সড়ক অবরোধ করব। বালির ভাইটাল না দেওয়ার ফলে সরকারি বেসরকারি সমস্ত নির্মাণ কাজ বন্ধ হয়ে রয়েছে। এদিন শ্রমিকরা ধর্ণা দিয়েছে অফিসে খবর পেয়ে বিশালগড় জাঙ্গালিয়া অফিসে কোনো আধিকারিক নেই বলে জানালেন শ্রমিকরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড় এলাকায়। ব্যুরো রিপোর্ট, একেভি টিভি। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র একেভি টিভির পর্দায়। নমস্কার।